আমরা কিছুদিন আগে একটা ভয়েস ক্লিপ দেখছি শেখ হাসিনার আমি দেশের কাছাকাছি আছি, ছোট করে দেশে ঢুকে পারবো, মানে এরকম ভয়েস ক্লিপ দেখছি, যেটা ফোনের সংলাপ। তো এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে, তারা তো সংবাদ সম্মেলন করতে পারতেছে না, এই জন্য তাদের ফোন আলাপটাই প্রচার করে দিচ্ছে, যাতে পাবলিকের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। অনেকে এইটা মতবাদ করতেছে। আই থিঙ্ক জানি না, কারণ যে দুইজনে কথা বলতেছে সেই দুজনই আওয়ামী লীগের কর্মী এন্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট। বুঝতে পারছে, তাদের ফোন রেকর্ড যারা লিক না করে তাহলে তো অন্য কেউ প্রশ্ন তাদের এই ফোন আলাপ লিক করার। আই থিঙ্ক এটাই ধারণা যে তারা সংবাদ সম্মেলন করতে পারতেছে না, ফোন আলাপটাই তারা ভাইরাল করে দিতেছে, এটাই হইতেছে তাদের প্রচার, যে জনগণের সামনে আমজনতার সামনে পৌঁছে গেল। এটা এখন আসা যাক যে এই পলাতক সরকার কি আবার ক্ষমতা আসতে পারে, ইতিহাস কি বলে এটা নিয়ে। আজকের ভিডিওটা হলো যমুনা টেলিভিশনের প্রতিবেদন। তো বেশি দেখতে চাই না, চলো দেখে আসি। ভিডিও এন্ড বলে রাখছি, আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এন্ড এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড আপনার কোনো পছন্দের ভিডিও থাকলে বলতে পারেন, আমি ওটা নিয়ে রিঅ্যাকশন করবো। তো বেশি দেরি করতে চাই না, লেটস স্টার্ট। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো চলো দেখে আসি। 16 জানুয়ারি 1979 তেহরানের রাজপথে খুশির জোয়ার, মুক্তির আনন্দে মাতোয়ারা সবাই। দুদিন আগে যারা ছিল প্রতিপক্ষ তাদের আবেগে জড়িয়ে ধরছে মানুষ। যার ছবি এতদিন মাথায় তুলে রাখতে হতো তাকে ছুঁড়ে ফেলেছেন অসীম আক্রোশে। ইরানিদের জন্য এ যেন এক নতুন স্বাধীনতা, কারণ 37 বছর ধরে ময়ূর সিংহাসন আঁকড়ে ধরে থাকা বাদশার পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ রেজা পাহলাভি, যিনি শাহ নামেই পরিচিত। পশ্চিমা আশীর্বাদ পুষ্ট শাহ দেশের তেল খনিগুলো তুলে দিয়েছিলেন মার্কিন ও ব্রিটিশ কোম্পানির হাতে। ইসলামী ভাবধারা ছেড়ে ঝুঁকেছিলেন পাশ্চাত্যের আধুনিকতায়। দুর্নীতি, উচ্চাভিলাষী প্রকল্প আর অহেতুক আড়ম্বরে অন্তঃসার শূন্য করেছেন দেশের অর্থনীতি। শক্ত হাতে গলা টিপে ধরেছেন বিরুদ্ধ মতের। জনসাধারণের উপর নজরদারির জন্য গড়ে তোলেন সাভাক নামের বাহিনী। 1975 সালে তিনি রাস্তা খিচ নামে রাজনৈতিক দল গঠন করে বাকি সব দল নিষিদ্ধ ঘোষণা করেন। অবশেষে 1978 সালে জনরোষের বিস্ফোরণ ঘটল, যার মাত্রা বুঝতে ব্যর্থ হন শাহ। দমন পীড়ন চালিয়ে গেলেও এক পর্যায়ে সামরিক বাহিনী বেঁকে বসে। সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে 79 জানুয়ারিতে তেহরান ছেড়ে মিশর চলে যান শাহ। তাকে রাজকীয় সংবর্ধনা দেন আনোয়ার সাদাত। সেখান থেকে শাহের গন্তব্য মরক্কোতে, বাদশাহ হাসানের কাছে। সেখানেও সুবিধা করতে না পেরে আটলান্টিক পাড়ি দিয়ে মোহাম্মদ রেজা যান বাহামায়, সেখান থেকে মেক্সিকোতে। শরীরে মরণ ব্যাধি বাসা বেঁধেছে কয়েক বছর আগেই। I am dedicated to my country because this is the most beautiful thing that could happen. What could I take away with me when I go in the grave? অসুস্থতা বিবেচনা করে শাহকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেন জিমি কার্টার। এতে ক্ষোভ দানা বাঁধে ইরানে। শাহ যুক্তরাষ্ট্রে যাবার 2 সপ্তাহের মাথায় তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে কূটনীতিকদের জিম্মি করে বিপ্লবী ছাত্ররা। যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন শাহ। মেক্সিকোও তাকে আর নিতে রাজি হয় না। শাহ আশ্রয় পান স্বৈরাচার শাসিত পানামায়। সেখানেও তার উপস্থিতির প্রতিবাদে দাঙ্গা দেখা দেয়। 1980 সালের মার্চে আনোয়ার সাদাতের সহায়তায় মরক্কো হয়ে মিশরে ফিরেন শাহ। এখানেই তার অপারেশন হয়। 27 জুলাই কায়রোর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরানের শেষ শাহ। হাসপাতালে বেডের নিচে এক ব্যাগ ইরানের মাটি রাখা ছিল। জীবদ্দশায় তার আর স্বদেশে ফেরা হয়নি। মৃত্যুর পরও সে আশা পূরণ হয়নি। প্রেসিডেন্ট আনোয়ার সাদাত রাষ্ট্রীয় আয়োজনে শাহকে শেষ বিদায় জানান। তাকে সমাহিত করা হয় কায়রোর আল রিফাই মসজিদে। অদৃষ্টে নির্মম পরিহাস, ওই মসজিদেই সমাহিত হয়েছিলেন মোহাম্মদ শাহ পাহলাভির বাবা রেজা শাহ পাহলাভি। ছেলের মতো তাকেও ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যেতে হয়েছিল 4 দশক আগে। তিনিও পাননি জন্মভূমির মাটি। 1979 সালে আরও এক স্বৈরাচারীর পতন দেখে বিশ্ব। তিনি কুখ্যাত ইদি আমিন। ইতিহাসে অন্যতম নৃশংস, বর্বর ও স্বৈরাচারী শাসক উগান্ডার ইদি আমিন। রাঁধুনি হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়ে তরতরিয়ে ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠতে থাকেন তিনি। 1971 সালে কু করে মিল্টন উবোতোকে অপসারণ করে নিজেই বনে যান প্রেসিডেন্ট।
ইদি আমিন প্রথমেই পুলিশ বাহিনী ভেঙে নিজস্ব কিলার বাহিনী গঠন করেন। তারা ওবোতে সমর্থকদের উপর নির্মম অত্যাচার শুরু করে। উগান্ডার প্রশাসন ও ব্যবসা বাণিজ্যে এশিয়ান, বিশেষ করে ভারতীয়দের প্রভাব ছিল। 1972 সালে খ্যাপাটে এই শাসক সবাইকে উগান্ডা থেকে বের করে দেন। 8 বছরের শাসনামলে 1 লাখেরও বেশি মানুষকে গুম, নির্বাসন কিংবা ফাঁসি দেন এই উগান্ডান কসাই। কারো কারো মতে সংখ্যাটা 5 লক্ষাধিক। দুর্নীতি আর উল্টাপাল্টা পদক্ষেপে উগান্ডার মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া হয়ে যায় 1978 সালে, যা গৃহযুদ্ধ ডেকে আনে। এমন সময় আত্মঘাতী সিদ্ধান্ত নেন ইদি আমিন। প্রতিবেশী তানজানিয়ার একাংশ দখলে অভিযান চালান। তানজানিয়া পাল্টা আক্রমণ চালালে আর তার সাথে বিদ্রোহীরা হাত মেলালে 1979 সালের এপ্রিলে রাজধানী কাম্পালার পতন ঘটে। ইদি আমিন লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফির কাছে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এরপর সাদ্দাম হোসেনের ইরাক হয়ে ইদি আমিনের ঠিকানা হয় সৌদি আরবের জেদ্দা। I never ran away and they never fought battle against Uganda. কয়েক বছর জেদ্দায় চুপচাপ কাটানোর পর শয়তানি বুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে ইদি আমিনের। গোপনে ছেলেকে নিয়ে চলে যান উগান্ডার পাশের দেশ জায়রেতে, তাও আবার জাল পাসপোর্ট নিয়ে। উদ্দেশ্য উগান্ডার বিদ্রোহকে উস্কে দেয়া। কিন্তু জায়রের বিমানবন্দরেই ধরা পড়ে যান তিনি। ক্ষিপ্ত সৌদি সরকার তাকে ফেরত নিতে নারাজ। মরক্কোর বাদশার চাপাচাপিতে পরে রাজি হয় রিয়াদ, এক শর্তে, বাকি জীবন নিভৃতে কাটাতে হবে। শেষ 14টা বছর ওভাবেই কেটেছে ইদি আমিনের। 2003 সালের জুলাইয়ে জেদ্দার এক হাসপাতালে কোমায় চলে যান ইদি আমিন। তার স্ত্রী উগান্ডা সরকারের কাছে মিনতি করেন শেষ সময়টুকু ইদি যাতে জন্মভূমিতে কাটাতে পারেন, কিন্তু তার এই আবেদনও নাকচ হয়। পরের মাসে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। জেদ্দার রুয়াইস কবরস্থানে সাধারণ এক কবরে সমাহিত করা হয় এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী ইদি আমিনকে। ইদি আমিনের মতোই নির্বাসিত অবস্থায় জেদ্দায় মারা যান আরেক আফ্রিকান স্বৈরশাসক, জাইন আল আবিদিন বেন আলী। মিশরের পাশের দেশ তিউনিসিয়ায় দীর্ঘ 23 বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন স্বৈরশাসক বেন আলী। 1987 সালে তিউনিসিয়ার স্বাধীনতার অগ্রদূত হাবিব বোরগুইবাকে সরিয়ে ক্ষমতা দখল করেন তিনি। সংস্কারের আশা শোনালেও দ্রুতই নিপীড়ক হয়ে ওঠেন। একদিকে যেমন বৈষম্য আর বেকারত্ব বাড়ছিল, অন্যদিকে সম্পদের পাহাড় বাড়ছিল বেন আলী ও তার পরিবারের সদস্যদের। 2010 ঠিক যেটা বর্তমান বাংলাদেশে হয়েছে। বর্তমানে বেকার সংখ্যা বেশি বাংলাদেশে, অ্যান্ড আওয়ামী লীগের কর্মীদের অনেক 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 ব্যাংক ব্যালেন্স। অ্যান্ড সবথেকে থেকে মজার কাহিনী যে শেখ হাসিনার গেটের দারোয়ান, সেও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছিল। অ্যান্ড সে হেলিকপ্টার ছাড়া যাতায়াতই করতো না। বুঝতে পারছেন বিষয়টা? মাথা কাটা পাই। আমরা দেখি আর কি হয়। 10 সালে আরব বসন্তে শুরু হয় তিউনিসিয়া থেকে। পুলিশের হয়রানির শিকার মোহাম্মদ বুয়াজিজির আত্মহননের পরে দেশ জুড়ে বিপ্লবের যে ঝড় উঠে তাতে উড়ে যায় বেন আলীর মসনদ। 2011 সালের জানুয়ারিতে সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন তিনি। আশ্বাস দেন 6 মাসের মধ্যে নির্বাচনের, কিন্তু তার কথায় আর কেউ বিশ্বাস করেনি। সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করলে সপরিবারে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন বেন আলী। সেনাবাহিনীও তাকে যেতে বাধা দেয়নি। তবে বেন আলী ফ্রান্স অথবা মাল্টা যেতে চাইলেও বিমান তাকে নিয়ে যায় সৌদি আরবে। সৌদি আরবের জেদ্দায় অসহায় দিন কাটতে থাকে বেন আলীর। ওদিকে প্রাসাদে বিপুল পরিমাণ অর্থ আর হীরা জহরত পাওয়া গেল। তাকে 35 বছরের কারাদণ্ড দেয় তিউনিসিয়ার নতুন সরকার। বেন আলীকে ফেরত পাঠাতে বলে সৌদি সরকারকে, কিন্তু রিয়াদ তাতে সাড়া দেয়নি। 2019 সালের 19 সেপ্টেম্বর জেদ্দার এক হাসপাতালে মৃত্যু হয় বেন আলীর। দেশের এই বিরোধে একটা দিন ভাবতেছি, এই যে এশিয়ার মাধ্যমে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের স্বৈরশাসক যদি ভাই পালিয়ে যায় তাহলে সৌদি আরব যেতে যায়, না হলে মেক্সিকো যায়, না হলে ধরতে পারো এই আশেপাশে সৌদির মতো থাকে, আবার ধরতে পারো মিশরের মতো থাকে। তো এই জায়গাতে তারা ওই জায়গার দিকে থাকে ভাই স্বৈরশাসনগুলো। একমাত্র বাংলাদেশে শেখ হাসিনা জাস্ট ইন্ডিয়া আছে। হ্যাঁ, দেখি আপনার কি হয়। লুটপাটে বেন আলীকেও ছাপিয়ে গেছে এশিয়ান এক স্বৈরশাসক, ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস।
বলা হয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে $10 বিলিয়ন সরিয়েছেন তিনি। 1965 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মার্কোস। প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করে প্রশংসাও কুড়ান শুরুতে, কিন্তু সে সবই ছিল বিদেশি ঋণে। এক সময় চাপ পড়ে অর্থনীতিতে। ওয়েট এখানে কি বলছে আবার একটু জায়গা শুনলে বুঝতে পারবে। বেন আলীকেও ছাপিয়ে গেছে এশিয়ান এক স্বৈরশাসক, ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস। ফিলিপাইনের প্রেসিডেন্ট সাবেক। বলা হয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে $10 বিলিয়ন সরিয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক থেকে $10 মিলিয়ন, নোট করবেন না, $10 মিলিয়ন ব্যাংক থেকে সরানো হয়েছে এই দেশের প্রেসিডেন্ট। 1965 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মার্কোস। প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করে প্রশংসাও কুড়ান শুরুতে, কিন্তু সে সবই ছিল বিদেশি ঋণে। মেইন পয়েন্ট আসে যে অবকাঠামো অ্যান্ড উন্নয়ন সেটা করছে তা বিদেশি ঋণে, যেটা বর্তমানে বাংলাদেশের সাথে হইতেছে। বাংলাদেশে যতগুলো পদ্মা, বর্তমানে এভরিথিং পদ্মা, ফ্লাইওভার যা সব বিদেশি ঋণ। অ্যান্ড বুঝতে পারছো যে কি হইতে পারে বাংলাদেশের ব্যাংকের অবস্থা। যেমন ইসলামী ব্যাংকটা ইন্টারন্যাশনাল, ওটার মধ্যে টাকা নাই। অ্যান্ড আরো ব্যাংক আছে ওটার টাকা নাই। কেন টাকা নাই এখান থেকে বুঝতে পারছে কি হয়েছে না হয়েছে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে সবটাই বাইরে ছিল আমার বাংলাদেশে। অ্যান্ড ওই স্বৈরশাসন অ্যান্ড আমরা বাংলাদেশের অবস্থা সেম ছিল ভাই। দেখি সামনে আর কি দেখতে পারি সেম। এক সময় চাপ পড়ে অর্থনীতিতে, ছড়িয়ে পড়ে জনরোষ। তা দমনে সামরিক আইন জারি করেন মার্কোস। মুখ বন্ধ করে দেন সব গণমাধ্যমের। সর্বময় ক্ষমতা কুক্ষিগত করে টানা 4 বার লোক দেখানো নির্বাচনে জয়ী হন মার্কোস। কিন্তু 1986 সালে চতুর্থ দফা নির্বাচনের পর শুরু হয় অপ্রতিরোধ্য পিপলস পাওয়ার মুভমেন্ট। আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে রক্তপাত এড়াতে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তাকে বলেন দেশ ছেড়ে পালাতে। মার্কোস আর তার স্ত্রী ইমেলদা পালিয়ে যান হাওয়াই দ্বীপে। যাওয়ার সময় বিমানে করে নিয়ে যান 22 বক্স নোট, যার মূল্য $717 মিলিয়ন। সাথে ছিল 300 বক্স গহনা, মিলিয়ন ডলারের হীরা, মুক্তা, গোল্ড বার, আরো কত কি। ওদিকে মার্কোসরা পালিয়ে যাবার পর বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে প্রেসিডেন্টের প্রাসাদে। সেখানে প্রত্যেকটা দেশে ভাই পালিয়ে যাওয়ার পর তাদের সংসদ বা প্রাসাদের ঢুকে পড়ে জনতা। জাস্ট বাংলাদেশে কিছুদিন আগে যেটা হয়েছে, এটা হয়েছে অনেক আগে অনেক দেশের সাথে। তো বুঝতে পারছো, এটা আমরা ভাবতেছি যে এই গণভোট খেয়ে করছে, লুট করছে, এটা নিয়ে আমাদের কি কত ইমোশনাল দেখাইছি। এটা ভাই হরকতে তারা অনেক বিলাসপূর্ণই পায়, তবে সবচেয়ে আলোচিত ছিল ইমেলদা মার্কোসের জুতার সংগ্রহশালা। 2700 জোড়া এক্সক্লুসিভ জুতা পাওয়া যায় সেই প্রাসাদে। হাওয়াইয়ে গিয়ে বিলাসী জীবন কাটানো মার্কোস দাবি করেন তিনি এখনও ফিলিপাইনের প্রেসিডেন্ট। একই সাথে দেশে ফেরারও তোড়জোড় শুরু করেন। ফোন দিয়ে আটতে থাকেন সশস্ত্র সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফেরার। ওদিকে তার বিরুদ্ধে অর্থ লোপাট, মানবাধিকার লঙ্ঘন সহ অনেক অভিযোগের তদন্ত শুরু হয় যুক্তরাষ্ট্রে। 1989 সালে অসুস্থ হয়ে পড়েন মার্কোস। হাসপাতালে তাকে দেখতে যান ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সালভাদোর। মার্কোস তার কাছে দেশে মায়ের সমাধির পাশে সমাহিত হবার সুযোগ চান। বিনিময়ে প্রস্তাব দেন লুট করা অর্থের 90% দিয়ে দেওয়ার। কিন্তু এমন প্রস্তাবেও কাজ হয়নি। দেশে ফিরতে পারেননি মার্কোস। ওই বছরই সেপ্টেম্বরে হাসপাতালে মৃত্যু হয় তার। দেশের যে পরিমাণ সম্পদ লুট করেন মার্কোস, তার 1/2ও ভোগ করে যেতে পারেননি। অথচ ফিলিপিনোরা সে ঋণ এখনো পরিশোধ করে যাচ্ছে। পুরোপুরি শোধ হবে 2025 সালে। মার্কোসের মরদেহ হাওয়াই দ্বীপে সংরক্ষিত ছিল 4 বছর। এরপর প্রেসিডেন্ট ফিদেল রামোস তার সব দেশে আনার অনুমতি দেন, কিন্তু 23 বছর তা হিমাগারে সংরক্ষিত ছিল। 2016 সালে স্বৈরাচারী প্রেসিডেন্ট দুতের্তে নির্দেশ দেন মার্কোসের দেহাবশেষ সমাহিত করার। রাতের আধারে সেই কাজ সারা হয়। ফিলিপাইনের বেশিরভাগ মানুষ এখনও মার্কোসকে দেশে সমাহিত করার বিরোধী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যত স্বৈরাচারী শাসক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত এবং বিতাড়িত হয়েছেন, কেউই জীবদ্দশায় নিজ দেশে ফিরতে পারেননি। মৃত্যুর পরও ফিরতে পেরেছেন হাতে গোনা।
আর যারা অভ্যুত্থানের পর পালাননি বা পালাতে পারেননি তাদের বরণ করতে হয়েছে আরও নির্মম পরিণতি। তানি এই ভিডিওটার মানে কি বুঝতে পারছেন যে তুমি ভাই পালিয়ে গেছো আর আসতে পারবা না। এখন এটা নিয়ে কিছু কথা বলতে সংবিধান কিছু বলতে চাই। আমাদের দেশের প্রেসিডেন্ট যে পালিয়ে গেছে ভাই, এটা বুঝলো যে সেও আর আসতে পারবে বাংলায়। কারণ যতগুলো বিশ্বের মানে যতগুলো প্রেসিডেন্ট যে পালিয়ে গেছে শরীর সুখ যত বড় যে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা এখনো দেশে আসতে পারে নাই এন্ড ভবিষ্যতে আসতে পারবে না। এটা বুঝলো যে বাংলাদেশে শেখ হাসিনা আসতে পারবে কোনোদিন। তো বুঝতে পারছো? এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিঅ্যাকশনে। বাই বাই।